আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সরকারি মুজিব কলেজ অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 আর নিয়ে আমি আলোচনা করব। এর আগে আমি কয়েকটা ক্লাস নিয়েছি, আশা করি তোমরা ভালোভাবে দেখেছ। যারা প্রথম থেকে দেখবে ক্লাসগুলা তারা বুঝতে পারবে আস্তে আস্তে। না বুঝলে এবং অত্যন্ত সহজ জিনিস আমরা সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, সামনে বই রেখে এবং হাতে কলমে বোঝার চেষ্টা করবে। তো আজকে আমি আলোচনা করব ঋণাত্মক সংখ্যা গঠন। তা আমরা জানি যে দুইটা পদ্ধতিতে ঋণাত্মক সংখ্যা গঠন করা যায়। একটা হলো 1-এর পরিপূরক আর একটা হলো 2-এর পরিপূরক। আর প্রকৃত সংখ্যা গঠন, প্রকৃত যে কোনো একটি সংখ্যা নিয়ে সেটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করলেও কম্পিউটার কি করে, বাইনারিতে রিড করে। কিন্তু সার্কিটের ক্ষেত্রে প্রকৃত মান দেয়া, যদিও এটার গঠন সরল, কিন্তু এটার কম্পিউটারে কি করতে পারে না, দ্রুত কাজ করতে পারে না। যার কারণে 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক ব্যবহার করা হয়। 1-এর পরিপূরক চাইতে 2-এর পরিপূরক বেশি কার্যকরী। কারণ কি, 2-এর পরিপূরক হইল যে এটা দামে সস্তা এবং এটার গঠন প্রক্রিয়া সহজ এবং একই সাথে যোগের কাজ এবং বিয়োগের কাজ করা যায়। বিয়োগের মাধ্যমে যোগের কাজ করা যায় বা ঋণাত্মক সংখ্যা গঠন করা যায়, বা ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় এবং ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় রূপান্তর করা যায়। এটা একটা বড় সুবিধা। তারপরে যোগ বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করলে চলে। বর্তনীর গঠন সহজ এবং দামে সস্তা। তা আমরা আজকে দেখব যে 1-এর পরিপূরক কি। পরিপূরক কথার অর্থ কি? পরিপূরক বাংলায় বলে পরিপূরক। পরিপূরক আর ইংরেজিতে বলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট তার মানে যদি আমরা একটা সংখ্যা ধরলাম a, মনে করো এর মান হইল 1। আমরা সেটের ক্ষেত্রে 9, 10 এবং ক্লাস 8-এর সেটের ক্ষেত্রে আমরা জানি যে a একটা মান আছে বা কিছু মান আছে সেটের মধ্যে। এটার বিপরীত মান যদি আমরা বের করতে চাই, যে ওই মানগুলো বাদ দিয়ে অন্য মানগুলো নিয়ে গঠিত সেটকে কি বলে, পূরক সেট। এখানেও জিনিসটা মূলত এটাই, যে এর মান যদি 1 হয় তাহলে a বার কত, 0। দুইটা মান দিয়ে যদি আমরা চিন্তা করি, যেহেতু কম্পিউটার বাইনারি রিড করে, বাইনারির মধ্যে কি আছে, দুইটা বিট আছে, 0 এবং 1। 1 যখন দিব তখন 0, অথবা যদি এইটা 0 হয়, এইটা যদি 0 হয় তাহলে এইটার মান হবে কত, 1। হ্যাঁ, তার মানে কি, 1-এর পরিপূরক হলো a বার বা a কমপ্লিমেন্ট বা ডট চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। আমাদের ডি মর্গানের সূত্রের মধ্যেও আমরা এই ডটের ব্যবহার জানি, বা সেটের ক্ষেত্রে আমরা জানি যে a ডট বা a বার, a ডট ইউ বাদ a। তার মানে ইউ হলে সার্বিক সেট থেকে a বাদ দিলে যে মানগুলো থাকে ওইটাকে কি বলে, এর পরিপূরক বলা হয়। তাহলে এইখানেও কম্পিউটারের ক্ষেত্রে এসব কি, যে কোনো সংখ্যাকে প্রথমে কি করতে হবে, বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। বাইনারি সংখ্যায় রূপান্তর করার পর জিরোর মানগুলাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার পর 0-কে 1 এবং যেখানে 1 আছে সেখানে 0 লিখব। তার মানে 1-কে 0 এবং 0-কে 1-এ পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যাবে সেইটাকে বলা হয় 1-এর পরিপূরক। আবার 1-এর পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করি,
তাহলে পাওয়া যাবে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি। যেমন এই সংখ্যাগুলো প্রত্যেকটাই 8 বিট রেজিস্টার নিতে হবে। যেমন একটা সংখ্যা আমরা নেই 23 একটা সংখ্যা, তো এইটা আমরা জানি 1 2 4 8 16 32। এইভাবে আমরা সরাসরি পদ্ধতিতে আমরা অবস্থান নির্ণয় করে তারপর কি সরাসরি বাইনারি যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব সরাসরি। তাইলে 23 এর নিচে মান হলো কত? 16। 23 এর নিচে আছে 16, তাহলে 23 থেকে 16 বাদ দিলে থাকে 7। তা 7 8-এর চাইতে কি ছোট, তাহলে 7-এর থেকে 4 বাদ দিলে থাকে 3, 3-এর থেকে 2 বাদ দিলে 1 আর হলে 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু হিসাব করে দেখো, যেটার মধ্যে নাই আমরা 0 দিব। তাহলে 1 আর 2-এর 3, 3 আর 4-এর 7, 7 আর 16 হলো কত? 23। কিন্তু এই সংখ্যাটা কি আছে? 1 2 3 4 5 6 7 8, এটাকে 8 বিট রেজিস্টারে লিখতে হবে। প্রত্যেকটা সংখ্যাকে 8 বিট অথবা 16 বিটে লিখতে হবে। 16 বিটে লিখলাম, তাহলে এটা আমরা কি পাইলাম যে 23 একটি দশমিক সংখ্যা। এটাকে কি করলাম? বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম সহজ পদ্ধতিতে। আবার ভাগ করেও বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়, সেটা অনেক সময় সাপেক্ষ। তাহলে এখন এই 23-এর মধ্যে কি আছে? 1 আছে, 0 আছে। তাহলে 1-কে এটা উল্টাই দেবো আমরা, যেখানে 1 আছে সেইখানে 0, তারপরে 0, এটা 1 0 1 1 1। তাহলে এটাকে কি বলে? এটার নাম হলো 1-এর পরিপূরক। হ্যাঁ শিক্ষার্থীরা, এখানে যখন 0 থাকে একটা বিট কি সাইন বিট, এটা হলো সাইন বিট বলে, চিহ্ন বিট। আমরা জানি যে যদি কোনো সংখ্যার বাইনারি সংখ্যার সামনে বা প্রথম বিটে যদি 0 থাকে তাহলে সেটা ধনাত্মক সংখ্যা, আর প্রথম বিটে যদি 1 থাকে তাহলে ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা কি, সংখ্যাটার সামনে কত আসছে? মাইনাস আসছে। তাহলে এটা হলো কত? -23। এখন এই সংখ্যার সাথে যদি আবার কি যোগ করি? +1 যোগ করি, তাহলে পেয়ে যাব কি? তাহলে 0-র সাথে 1 যোগ করলে 1, হ্যাঁ কোনো হাতে কোনো বিট ক্যারি নাই, তারপরে 0 1 0 1 1 1। তাহলে এটা কি পাইলাম? -23। তাহলে এটাও কি? এটা হলো 1-এর পরিপূরক, এটা হলো কি 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক। তো শিক্ষার্থীরা আমরা আবার একটু খেয়াল করি যে কোনো একটি সংখ্যাকে প্রথমে কি করতে হবে? বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে, এই যে সরাসরি পদ্ধতিতে। সরাসরি পদ্ধতিটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। যে আবার একটু বলতে পারি আমি, যে তুমি যে মানটা নিবা সেটার নিচে সেটাকে কি একদিক থেকে হিসাব করে আসলা, অথবা আরেকটা পদ্ধতি আছে যে 23-এর ইমিডিয়েট ছোট মান হলো 16, তাহলে 16-র জন্য 1 রাখলা। তারপরে থাকে কত? 7, 7-এর পরে 7-এর নিচেকার আছে 4 আছে, তো 4-এর জন্য রাখলা, 4টা রেখে দিলা। তাহলে থাকলো 3, 3-এর জন্য 3-এর থেকে 2 রেখে দিলা, হ্যাঁ, আর শেষে থাকলো 1। তাহলে এইভাবে, আর যেগুলো থাকবে না সেটা 0 বসাই দিলাম। তাহলে এইভাবে সহজে তুমি কি করতে পারবা? যে কোনো সংখ্যা, বড় সংখ্যা হোক ছোট সংখ্যা হোক, সেটাকে কি করতে পারবা? বাইনারিতে রূপান্তর করতে পারলা।
এই বাইনারি সংখ্যাকে যে ডিজিটগুলো থাকবে 1 1 0, এইটাকে যেখানে 1 আছে সেখানে 0, আর যেখানে 1 আছে সেখানে 0, আর যেখানে 0 আছে সেখানে 1 বসে দিলাম। তাহলে পেয়ে গেলাম কি একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে যদি আবার 1 যোগ করি, যোগ বিয়োগ আমরা শিখেছি এর আগের ক্লাসে, যোগ বিয়োগ শিখেছি আমরা। তাহলে যোগ করি, যোগের যে নিয়ম আছে যোগের নিয়মে যোগ করলাম। যোগ করার পরে সামনে দেখতে পাচ্ছ যে সামনে কি আছে, 1 আছে। 1 থাকলে এটা কি ঋণাত্মক সংখ্যা। তাহলে আমার ছিল ধনাত্মক সংখ্যা, আমি এখন পেয়ে গেলাম ঋণাত্মক সংখ্যা। তাহলে যে কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় বা কোনো এইটাকে যদি আবার উল্টে দেই, আবার একের পরিপূরক করে যদি আবার 1 যোগ করি, তাহলে এটা আবার কি আমি ধনাত্মক সংখ্যা পেয়ে যাব। তার মানে ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা গ্রহণ করার জন্য একের পরিপূরক 2 এর পরিপূরক লাগে। আবার ঋণাত্মক সংখ্যাকেও যদি আমি কি করি, অনুরূপভাবে একের পরিপূরকের সাথে আবার 1 যোগ করি, তাহলে আবার পূর্বের সংখ্যা আমরা ফেরত দিতে পারবো। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে শুধু পরিপূরক নিয়ে কথা বললাম যে কীভাবে ঋণাত্মক সংখ্যা গঠন করা যায়। এরপরে আমরা আগামী ক্লাসে যে পরিপূরকের সাহায্যে যোগ এবং বিয়োগ কিভাবে করা যায়, এটা খুবই দরকারি। প্রত্যেক পরীক্ষায় এটা থাকেই যে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করো বা বিয়োগ করো। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।